24-এ শেখ হাসিনা সরকারের পতনের পরে তার পরবর্তী সময়ে দীর্ঘ সময় জুড়ে কত মেটিকুলাস ডিজাইনে কতগুলো মিথ্যা মামলা, মানে কত শত শত হাজার হাজার মিথ্যা মামলা করা হয়েছে, তার একটার পর একটা নজির, একটার পর একটা বড় কালো থলের মধ্য থেকে বড় বড় বিড়াল বেরিয়ে আসছে, কাল সাপ বেরিয়ে আসছে। আমরা যেগুলো জানার পরে স্তম্ভিত হয়ে যাচ্ছি যে মিথ্যা মামলার মানে আশ্রয় নিতে গিয়ে কত ধরনের কত কৌশলী না অবলম্বন করা হয়েছিল। সম্প্রতি মিথ্যা জিডি করায় আদালত একজনকে 1 মাসের কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা করেছে। সেই ব্যাপারটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম এবং এই আলোচনাও করেছিলাম যে এই গত 2 বছরে যত মিথ্যা মামলা হয়েছে সেই মিথ্যা মামলাগুলো ইতিমধ্যেই কয়েকশো মামলা মিথ্যা প্রমাণিত হয়েছে। সেই মামলাগুলো যারা করেছিল তাদের কি শাস্তি হবে? সেগুলো কি ফৌজদারি অপরাধ হিসেবে শাস্তির আওতায় আনা হবে? যদিও বাংলাদেশের মানে যে নিয়ম আইন, সেই আইনে এগুলো বড় ধরনের শাস্তিযোগ্য অপরাধ এবং সেখানে 5 বছর 7 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা এই মিথ্যা মামলা করার ক্ষেত্রে কাউকে এই ধরনের শাস্তির মুখোমুখি হতে দেখিনি। এবার থলের বিড়াল, যেটা সব থেকে বড় বিড়ালটা সম্ভবত বেরিয়ে আসলো, সেই ইস্যুটাও শেখ হাসিনা কেন্দ্রিক। শেখ হাসিনার বিরুদ্ধে 24-এর আন্দোলন পরবর্তী কিংবা 24-এর বিজয় পরবর্তী অনেক মামলাই এরই মাঝে মিথ্যা প্রমাণিত হয়েছে। পুলিশের প্রতিবেদনের মাধ্যমে আদালত থেকে আমরা জেনেছি যে পুলিশ এগুলো মিথ্যা, এগুলোর বাস্তবতা খুঁজে পাওয়া যায়নি, এই প্রতিবেদনগুলো দিয়েছে। কদিন আগেই আমরা দেখলাম যে 50 লাখ টাকা পাওনাদারকে যেন দিতে না হয় এরকম অজুহাতে এই ব্যাপারটাকে প্রতিষ্ঠিত করতে 16 বছরের কিশোরকে দিয়ে বাবা মিথ্যা মামলা করিয়েছে পাওনাদারের বিরুদ্ধে এবং সেখানে শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে নিজের ছেলেকে জুলাই যোদ্ধা পরিচয় বিক্রি করে। অথচ ঘটনা তদন্তে পুলিশ দেখেছে পুরোটাই মিথ্যা মামলা। এবার বেরিয়ে এসেছে যে একটি খুনের ঘটনা ঘটেছে। সেই খুনের ঘটনা ঘটেছিল পরকীয়া প্রেমের জেরে। পরকীয়া প্রেমের জেরে এই ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনা জুলাই আন্দোলনের অনেক পরে ঘটেছিল। সেই অক্টোবরের দিকে এই ঘটনা ঘটেছিল। সেই ব্যাপারে মামলা হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে। পুলিশের তদন্তে বেরিয়ে আসলো এই ভয়াবহ ইতিহাস। এরকম ইতিহাস সারা বাংলাদেশে আর কত হয়েছে? শুধুমাত্র কি টার্গেট শেখ হাসিনা, নাকি সারা দেশে হাজার হাজার লাখ লাখ মানুষকে এভাবে মিথ্যা টার্গেট করে হাজার হাজার লক্ষ লক্ষ মামলা সাজানো হয়েছে, লক্ষ লক্ষ আসামি তৈরি করা হয়েছে মিথ্যা অজুহাতে? চলুন এই ব্যাপারটা একটু জেনে দেখি, যে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার। জানলে আপনিও অবাক হবেন, আপনারও গা শিউরে উঠবে, আপনারও বলতে ইচ্ছা করবে যে এই ঘটনা যে ঘটিয়েছে তার কি শাস্তি হওয়া উচিত। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। ছিলাম এবার শেখ হাসিনাকে নিয়ে আরেকটি মেটিকুলাস ডিজাইন বেরিয়ে এসেছে। মানে ব্যাপারটা এরকম যে হ্যাঁ, শেখ হাসিনার সরকার অনেক খারাপ কাজ করেছে, অনেক বিতর্ক রয়েছে, অনেক অপরাধ রয়েছে। জুলাই আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতা যে মৃত্যুর ঘটনা, সেখানে যদি শেখ হাসিনার সম্পৃক্ততা প্রমাণ হয়, সঠিক তদন্ত এবং সঠিক বিচারের মাধ্যমে অবশ্যই তার বিচার হতে হবে। শুধু তিনি নন, যে কেউ যদি অপরাধ করে থাকে তার অবশ্যই বিচার হতে হবে। কিন্তু তাই বলে মিথ্যা মামলা, তাও একটা দুইটা না, শত শত হাজার হাজার এই ঘটনাগুলো মানে যেগুলোর মানে তদন্ত হয়ে বেরিয়ে আসছে। পিবিআর তদন্তেই আমরা জেনেছিলাম যে 1000-এর বেশি মামলা, আদালতের মামলা, যেগুলো সবই মিথ্যা মামলা, যেগুলোর 60% মামলা 100% মিথ্যা, বাকি 40% মামলার 90% আসামি মিথ্যা আসামি, ভুল আসামি কিংবা ফাঁসানোর জন্য আসামি করা হয়েছে। পিবিআই একের পর এক যে সকল ইনভেস্টিগেশন সামনে আনছে, তাতে করে আমার মনে হয় যে এই কর্মকাণ্ডগুলোর মধ্য দিয়ে জুলাই যে বিপ্লব, জুলাই যে একটা বিপ্লবীদের চেতনা ছিল, জুলাই যে একটা আন্দোলন ছিল, জুলাইকে গণ অভ্যুত্থান বলা হয়, সেই মানে সুনাম কিংবা সেই ভাবমূর্তিটা আমার মনে হয় যে দিনের পর দিন একেবারে মাটির সঙ্গে মিশে যেতে শুরু করেছে। এবারের ঘটনাটা আরও বেশি চমক লাগানো। শিরোনামটা দেখে নিন ডেইলি টাইমসের। তারা বলছে পরকীয়ার জেরে খুন, মামলার আসামি শেখ হাসিনা।
পরকীয়া প্রেমের ইস্যুতে সেখানে মামলার আসামি করা হয়েছে শেখ হাসিনাকে। কি বলা হচ্ছে, জুলাই অভ্যুত্থানে সারা দেশে শত শত মানুষের মৃত্যুর ঘটনাকে পুঁজি করে ব্যক্তিগত অপরাধকে রাজনৈতিক রূপ দেওয়ার এক চাঞ্চল্যকর ঘটনা বেরিয়ে এসেছে গাজীপুর থেকে। গাজীপুরে এই ঘটনা ঘটেছে। পরকীয়ার জেরে আবু সাইদ নামের এক যুবক খুন হওয়ার পর সেটিকে রাজনৈতিক হত্যাকাণ্ড দাবি করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 167 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এই তদন্ত করে বের করেছে যে এই মামলাটা পুরোটাই মিথ্যা, এটা ছিল পরকীয়ার একটা ঘটনা। মামলার গড়মিল এবং আসল ঘটনা 2024 সালের 3রা অক্টোবর শ্রীপুর থানায় প্রথমে একটি মামলা দায়ের করেন নিহত যুবক সাইদের চাচা রাশিদুল ইসলাম। তারিখটা খুব খেয়াল করে শুনবেন। 2024 সালের 3রা অক্টোবর, শেখ হাসিনার পতন হয়েছে 5 আগস্ট। অক্টোবরের 3 তারিখে মামলাটা হয়। মামলার এজাহারে বলা হয় 2রা অক্টোবর, অর্থাৎ তার আগের দিন অক্টোবরের 2 তারিখে 2024 সালের 2রা অক্টোবর রাতে একটি সেলুনের ভেতর আবু সাইদকে কুপিয়ে কারা যেন মেরে ফেলেছে। এই মামলার একমাত্র আসামি খলিল নামের একজন ব্যক্তি, খলিল নামে একজনের নামে মামলা করা হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে। কিন্তু ঠিক এর 1 মাস পর গাজীপুর আদালতে সম্পূর্ণ ভিন্ন একটা গল্প সাজিয়ে আরেকটি মামলা করেন নিহতর বাবা রফিকুল ইসলাম। এই ঘটনাকেই অন্যভাবে সাজিয়ে অন্য ডেট বলে অন্য স্পট বলে এভাবে এই মামলাটা করে। আদালতে করা আবেদনে রফিকুল দাবি করেন 5 আগস্ট শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের হুকুমে 5 আগস্ট অক্টোবরের 2 তারিখে মারা গেছে, সেটা এবারের মামলায় তার বাবা বলছে এবার 5 আগস্ট শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের হুকুমে শ্রীপুর ফ্লাইওভার এলাকায় তার ছেলেকে গুলি এবং চাপাতির আঘাতে জখম করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তার ছেলে সাইদ। একই ঘটনায় 2 ধরনের বর্ণনা এবং 2 মামলার কারণে তদন্তকারীদের মনে সন্দেহের দানা বেঁধে ওঠে এবং সেটা তদন্ত করতে গিয়েই পিবিআই দেখেছে এটা পুরোটাই ভুয়া মিথ্যা সাজানো মামলা। এই মামলা করে 167 জনকে যে আসামি করা হয়েছে, এই আসামিদের কাছ থেকে টাকা উপার্জনের জন্যই এই কাজটা করা হয়েছে। তদন্তে কি পাওয়া গেছে, নিহত যুবকের বাবার দায়ের করা মামলার আবেদন তদন্তের দায়িত্ব পান পিবিআই উপপরিদর্শক শাহ কামাল। তিনি তদন্ত করেন। তিনি স্থানীয় প্রশাসন এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলে নিশ্চিত হন আবু সাইদের সঙ্গে পাশের এলাকার এক বিবাহিত নারীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। এই পরকীয়ার জের ধরে তাকে মেরে ফেলা হয় কুপিয়ে। এর সাথে রাজনৈতিক আন্দোলনের কোনো দূরতম সম্পর্কও ছিল না। শাহ কামাল জানান ঘটনাটি পুরোপুরি ভিন্ন খাতে নেওয়ার উদ্দেশ্যে এই মিথ্যা মামলা সাজানো হয়। শুধুমাত্র কি ঘটনা ঘটেছে অক্টোবরের 2 তারিখে, যেটা শেখ হাসিনা সরকার পতনের অনেক পরে। সেই ঘটনাকে পরবর্তীতে আদালতে আর একটা মামলা করে অক্টোবরের 2 তারিখের ঘটনায় 3 তারিখে একটা মামলা হয়, তার চাচা করে। তার বাবা আবার আগস্টের 5 তারিখ বলে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের হুকুম দিয়ে তাকে মেরেছে। এই ঘটনা, এই নাটক সাজায়। রহস্যময় আইনজীবীর প্ররোচনা। বলা হচ্ছে যে আইনজীবী এই মামলার পেছনে প্ররোচনা দিয়েছেন এবং আইনজীবীরও এখান থেকে স্বার্থ উদ্ধারের ব্যাপার খুঁজে পাওয়া গেছে। সব জানাজানি হওয়ার পর রফিকুল ইসলাম তার মিথ্যাচারের কথা স্বীকারও করে নিয়েছে যে হ্যাঁ এটা মিথ্যা। কেন তিনি 167 জনের বিরুদ্ধে মামলা করলেন এমন প্রশ্নে তিনি জানান এক আইনজীবীর পরামর্শে তিনি এটা করেছেন। কি ভয়াবহ, কি নোংরা, কি অমানবিক, কি বিশ্রী একজন উকিল হতে পারেন যিনি একজনকে প্ররোচিত করছেন 167 জনের নামে মামলা। 167 জন মানুষকে ফাঁসিয়ে দেওয়ার জন্য একজন আইনজীবী প্ররোচনা দিচ্ছেন আদালতে মামলা করার জন্য। বলছেন, তবে সেই আইনজীবীর নাম প্রকাশ করতে তিনি অস্বীকৃতি জানিয়েছেন। আইনজীবীর নাম প্রকাশ করেননি। হয়তো তিনি বিপদে পড়তে পারেন। আইনজীবী নিশ্চয়ই প্রভাবশালী, হয়তো কোনো দলের লোক, সেই কারণে তিনি প্রকাশ করেননি। রফিকুল ইসলাম স্বীকার করেন তার ছেলেকে সেলুনের মধ্যেই কুপিয়ে মারা হয়েছে। মানে 2রা অক্টোবরের ওই ঘটনাটাই সত্য। তিনি যেটা করেছেন সেটা মিথ্যা। মামলায় যাদের নাম দিয়েছেন তাদের কাউকেই তিনি চেনেন না। স্থানীয় এক পুলিশ সদস্য তাকে এই মামলা দিয়ে বিচার পাওয়া যাবে না বলে জানানোর পর তিনি সম্প্রতি আদালত থেকে মামলাটি প্রত্যাহারও করে নিয়েছেন। মেটিকুলাস ডিজাইন। আইনি ব্যবস্থা এবং বাস্তবতা। বাংলাদেশের ফৌজদারি দণ্ডবিধি অনুযায়ী মিথ্যা অভিযোগ এনে মামলা করা একটি শাস্তিযোগ্য অপরাধ। এক্ষেত্রে 7 বছরের কারাদণ্ড সহ জরিমানার বিধান থাকলেও রফিকুল ইসলামের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। তদন্তকারী সংস্থা পিবিআই এবং বাদীর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশও পিবিআই করেনি।
মানে কোনো সুপারিশও করেনি যে তার বিরুদ্ধে শাস্তি দেওয়া হবে। কি মেটিকুলাস ব্যাপার, কি হচ্ছে আসলে এই দেশে। এমন একটা মানে ভয়াবহ ঘটনা একজন ঘটালো এবং আইনজীবীর প্ররোচনায় ঘটালো। পিবিআই কি সেই আইনজীবী কে এটা জানে না? তাহলে তারা কেন সেই রহস্য উন্মোচন করবেন না? নাকি সেই আইনজীবী এখন সরকারি কৌশলী হয়ে গেছেন রাজনীতির দাপট দেখিয়ে? কে তিনি, কতটা প্রভাবশালী, কতটা ক্ষমতাধর যে এই কাজটা করেছেন, এবং এই কাজটা করে তিনি কার কাছ থেকে কত টাকা উপার্জন করেছেন সেই তথ্যও তো আমাদের জানা দরকার। এবং এই মিথ্যা মামলা শুধুমাত্র এটা একের পর এক যেটা আসছে, এবং পিবিআইকে সেলুট দিতে হয় অন্তত একদিক থেকে যে তারা তদন্ত করে এরকম ভয়াবহ মিথ্যাচারের ইতিহাসগুলো বের করে আনছে। দর্শক, আপনার কাছে কি মনে হয় এরকম মেটিকুলাস ডিজাইন কত শত কত হাজার করা হয়েছে, এগুলো করে আদতে লাভ কি? এর ধারাবাহিকতা ভবিষ্যতে যদি অব্যাহত থাকে তাহলে দেশটা কোন গোল্লায় চলে যাবে একবারও কি ভেবে দেখেছে এই দেশের রাজনীতিবিদরা, এদেশের উকিল ব্যারিস্টার, এটা ওটা যারা এই ধরনের কর্মকাণ্ডগুলো করছেন তারা? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। যাবত আমার ইউটিউবের সাবস্ক্রাইবাররা আমাকে প্রশ্ন করছে যে ভাইয়া, ছাত্রলীগের কার্যক্রম তো নিষিদ্ধ আছে এবং ছাত্রলীগ সংগঠন হিসেবে নিষিদ্ধ সারা বাংলাদেশ জুড়ে, তারপরও জেলা, উপজেলা, মহানগর, কলেজ এবং ইউনিভার্সিটিতে ছাত্রলীগের এত কমিটি কেন দেওয়া হচ্ছে? এই কমিটিগুলোর ফলে আওয়ামী লীগের কি লাভ হতে পারে? আওয়ামী লীগ কি দ্রুত ফিরে আসতে পারবে? আপনি এই বিষয়গুলো নিয়ে একটি মূল্যায়ন করুন এবং একটি ক্লিয়ারলি আলোচনা করুন, আমাদেরকে ব্যাপারগুলো ক্লিয়ারলি বুঝিয়ে দেন। আজকে এই বিষয়গুলো নিয়ে একটি ক্লিয়ারলি আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আপনারা আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে সকল বিষয় একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। প্রত্যেকটা রাজনৈতিক দলের মেইন রাজপথের খেলোয়াড়রা হচ্ছে ছাত্র সংগঠনের কর্মীরা। যে রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের কর্মীরা সবচেয়ে বেশি শক্তিশালী, সে রাজনৈতিক দল সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দল হয়ে ওঠে। আর রাজপথের মধ্যে আন্দোলন সংগ্রাম সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করে ছাত্র সংগঠনের কর্মীরা। কারণ আওয়ামী লীগের, যুবলীগ বলেন, আওয়ামী লীগ বলেন, তারা কিন্তু মেকানিজম করে এবং নির্দেশনা দেয় এই ছাত্র সংগঠনের কর্মীদেরকে। তারা সেই নির্দেশনা মেনে রাজপথে নামে, রাজপথ দখল করে। হ্যাঁ, যুবলীগের কর্মীরও নামে এক সময়, আওয়ামী লীগের কর্মীরও নামে, কিন্তু তাদের সংখ্যা কম থাকে। এখন যদি সারা বাংলাদেশ জুড়ে ছাত্রলীগের কমিটি দেওয়া না হয়, 5 আগস্টের পরবর্তী সময় সারা বাংলাদেশ জুড়ে জেলা, উপজেলা, মহানগর এবং কলেজ, ইউনিভার্সিটিগুলোতে যে কমিটি আছে, সেই কমিটির পদধারী নেতারা অনেকেই চুপচাপ হয়ে গিয়েছে, নিউট্রাল হয়ে গিয়েছে, অনেকে জেলে আছে, অনেকে এখনো পলাতক আছে, অনেকের আইডি ডিএক্টিভ। সো ছাত্রলীগকে এখন মোটামুটি চালানো ওইরকম অ্যাক্টিভলি সম্ভব হচ্ছে না। সো ছাত্রলীগকে যদি আবার উজ্জীবিত করতে হয়, চাঙ্গা করতে হয়, তাহলে কি করতে হবে? যারা এখন বিক্ষোভ মিছিল করছে জীবনের রিস্ক নিয়ে, যারা পদ পদবি পায়নি, যাদের কোনো পরিচয় নাই, তাদেরকে লাইমলাইটে নিয়ে আসতে হবে এবং তাদেরকে পরিচয় দিতে হবে। সো এখন যে বর্তমান ছাত্রলীগের সভাপতি সাদ্দাম এবং সেক্রেটারি ইনান আছে, তারা সেই কাজটিই করছে। তারা সারা বাংলাদেশে যারা এখন অ্যাক্টিভলি কাজ করছে, ফেসবুকে অ্যাক্টিভ, রাজপথে অ্যাক্টিভ, প্রত্যেকটা জেলা, উপজেলা সকল নেতা কর্মীদের সাথে কথাবার্তা বলছে, তাদের খবর নিচ্ছে এবং যারা ছাত্রলীগের হয়ে অ্যাক্টিভলি কাজ করছে তাদেরকে পরিচয় দিচ্ছে, পদ পদবি দিচ্ছে এবং তারা আরো বেশি উজ্জীবিত হচ্ছে এবং চাঙ্গ হচ্ছে। তাদেরকে দেখে যারা চুপচাপ হয়ে আছে তারাও কিন্তু উজ্জীবিত হচ্ছে, চাঙ্গ হচ্ছে। এখন প্রতিযোগিতার রাজনীতি শুরু হয়ে গিয়েছে। সে সকল বিষয়কে মাথায় রেখে সারা বাংলাদেশ জুড়ে এই সকল ছাত্রলীগের কমিটি দেয়া হচ্ছে। এখন অনেকের প্রশ্ন হতে পারে, ভাইয়া তাহলে আওয়ামী লীগের ক্ষমতা থাকা অবস্থায় তখন কেন এভাবে কমিটি দেওয়া হয়নি? তখন কেন 13 বছর, 14 বছর, 15 বছর সময় লেগেছে একটা কমিটি পেতে? এখনো বিভিন্ন জায়গায় সেই কমিটিগুলো ভাঙা হয়, নতুন করে কমিটিও দেওয়া হচ্ছে না। এটা কিন্তু যৌক্তিক প্রশ্ন। এটার মেইন রিজন হচ্ছে, ক্ষমতাতে থাকলে তখন আমরা আমাদের ভুলগুলো দেখতে পাই না, ক্ষমতার মোহে আমরা অন্ধ হয়ে যাই। আমরা যে সাংগঠনিক ভাবে কত দুর্বল হয়ে গিয়েছিলাম এই সকল বিষয়ের কারণে, এখন দুঃসময়ে এসে বুঝতে পারছি এবং ল্যাকিংস গুলোকে আমরা বুঝতে পেরে
সেই দুর্বলতাকে আমরা শক্তিতে পরিণত করার চেষ্টা করছি, কিন্তু সেটা অনেক দেরি হয়ে গিয়েছে। দেরিতে হলো যে আমরা বুঝতে পেরেছি, সেটা হচ্ছে ছাত্রলীগের জন্য, আওয়ামী লীগের জন্য, যুবলীগের জন্য প্লাস পয়েন্ট। এখন আমি, যারা আমার এই ভিডিওটা দেখছেন, যারা ছাত্রলীগের নীতি নির্ধারক আছে, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে সকল জায়গার মধ্যে এখনো ছাত্রলীগের 10-15 বছর, 12 বছর, 8 বছর হয়ে গিয়েছে, মহানগর, জেলা, উপজেলা কমিটিগুলো, সেগুলো ভেঙে দিয়ে নতুন নেতৃত্ব আনা প্রয়োজন। এবং যারা দলের হয়ে কাজ করছে অ্যাক্টিভলি ফেসবুক এবং রাজপথে, তাদেরকে সেই দায়িত্বে বসানো অতীব জরুরি হয়ে গিয়েছে। কারণ এই দুঃসময়ে যারাই এখন নেতৃত্ব দিবে তারাই নেতা। আগের নেতারা যদি নেতৃত্ব দিতে না পারে, তাদের পদে থাকার অধিকার নেই। এখনো অনেক জায়গায় কমিটি 13-14 বছর হওয়ার ফলে অনেকের বয়স 40-এর উপরে চলে গিয়েছে। অনেক অ্যাক্টিভ কর্মী আছে, সে সকল কমিটিগুলো না ভাঙার কারণে তারা ছাত্রলীগের পরিচয় পায়নি, তারা এখনো পদে হিসেবে আছে। কিন্তু তারা এখনো 5 আগস্টের পরে লড়ে যাচ্ছে, কারণ এখনো তো সারা বাংলাদেশ সকল জায়গায় কমিটি দেয়া হচ্ছে না। হয়তোবা অনেক জায়গায় কমিটি হচ্ছে, কিন্তু অনেক জায়গায় কমিটি দিতে পারতেছে না, কারণ সেই জেলা, মহানগর এবং উপজেলা যারা প্রভাবশালী লোক আছে, তারা দিচ্ছে না, কারণ তাদের বলয়টা আবার সেটেল নষ্ট হয়ে যাবে সেই কারণে। সো এই গ্রুপিংটা থেকে এখন আমাদের সরে আসতে হবে। যে গ্রুপ করুক না কেন, এই দুঃসময়ে যে কর্মী অ্যাক্টিভলি কাজ করবে, তাকেই আমরা গুরুত্বপূর্ণ পদে দেখতে চাই। তার নেতৃত্বে ছাত্রলীগ থাকবে। আমি সেই গ্রুপ পছন্দ করে আর না করি, কারণ আমরা সবার আগে দলের চিন্তা করতে হবে। ব্যক্তির চিন্তা করলে আমাদের হবে না, কারণ দলের চিন্তা করলে দল শক্তিশালী রূপে সংগঠিত আবার ফিরে আসতে পারবে। ব্যক্তি চিন্তা করলে ব্যক্তিটাই শক্তিশালী থাকবে, দল শক্তিশালী থাকবে না। ব্যক্তি শক্তিশালী থাকলে কখনো দল শক্তিশালী হয় না, আর দল শক্তিশালী না হলে দল আবার ক্ষমতায় আসতে পারবে না। সো আমরা বিগত সময়ে ক্ষমতা থাকা অবস্থা অনেক ভুল করেছি সাংগঠনিক ভাবে। এখন দুঃসময়ে সে ভুলগুলো করা যাবে না। গ্রুপিং বন্ধ করতে হবে। দরকার হলে এই গ্রুপ থেকে সভাপতি হলে অন্য গ্রুপ থেকে সেক্রেটারি হোক। আমার প্রভাব বেশি, সে কারণে আমি সভাপতি, সেক্রেটারি সকল কিছু নিয়ে ফেলতে হবে ছাত্রলীগের, এটা চলবে না। প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রত্যেকটা গ্রুপের মধ্যে অ্যাক্টিভ কর্মী আছে, এখন সকলকে পরিচয় দিতে হবে। সাদ্দাম এবং ইনান এখন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দুঃসময়ে। যারা অ্যাক্টিভলি কাজ করছে, সে যে দলেরই হোক না কেন, তারা পরিচয় দেওয়ার চেষ্টা করছে। কিন্তু কিছু কিছু জায়গায় তাদেরও সীমাবদ্ধতা আছে। কিছু প্রভাবশালী লোক আছে কিছু জেলা, মহানগরের মধ্যে, তাদের কথার বাইরে গিয়ে তারা কমিটিও দিতে পারছে না। তারা অপরাগ, এটা আমরা জানি। সো এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। যতই প্রভাবশালী হন না কেন, দুঃসময়ে দলের চিন্তা করতে হবে। যারা ছাত্রলীগের রাজনীতি করে তাদের চিন্তা করতে হবে। অনেকে বুড়ো হয়ে গিয়েছে, অনেকে বিয়ে করে নাই ছাত্রলীগের কমিটির জন্য, তারা এখনো বসে আছে অনেক জেলা, মহানগরের মধ্যে, একটা ছাত্রলীগের পদ পাবে, পরিচয় পাবে। সো সে সকল বিষয়গুলো মাথায় রাখেন। সাদ্দাম এবং ইনানকে নির্দেশ দেন সে সকল মহানগর এবং জেলা কমিটি যাতে সাদ্দাম এবং ইনান দিয়ে দেয়। কারণ ছাত্রলীগ সংগঠিত হবে, ছাত্রলীগ চাঙ্গা হবে। নতুন নেতৃত্ব যখন ছাত্রলীগে আসবে, অটোমেটিক্যালি ভাবে সারা বাংলাদেশ উজ্জীবিত হয়ে যাবে। আর সে উজ্জীবিত হওয়ার কারণে দ্রুত আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে। ছাত্রলীগ ছাড়া, আওয়ামী লীগের তৃণমূল কর্মী ছাড়া কেউ পারবে না আওয়ামী লীগকে দ্রুত বাংলাদেশের রাজনীতিতে ফিরাতে। কারণ যুবলীগ আর আওয়ামী লীগ প্রভাবশালী সংগঠন হলো, তাদের সংখ্যা পরিমাণে কম। রাজপথে খেলতে হবে তরুণদের, রাজপথে খেলতে হবে আওয়ামী লীগের তৃণমূলের কর্মীদের। সো তাদেরকে পরিচয় দেন, তারাই কিভাবে রাজপথে আন্দোলন সংগ্রাম করে রাজপথ কিভাবে দখল করতে, তারা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে। কিন্তু তার জন্য তাদেরকে পরিচয় দিতে হবে, তাদেরকে দায়িত্বে আনতে হবে। তাছাড়া কিছুই হবে না। পুরনো সেকেলে মাল যারা আছে, যারা এখন পলাতক আছে, যারা আইডি ডিএক্টিভ করে রাখছে, তাদেরকে ছুঁড়ে ফেলে দেন। তারা দেখবেন যে আবার সুসময়ে মিষ্টি খাওয়ার জন্য আবার আসবে। সো তখনও ছুঁড়ে ফেলে দিতে হবে। দুঃসময়ে যখন তোমরা কিছু করতে পারো না, সুসময় মিষ্টি খাওয়া জন্য আসার কোনো দরকার নেই। দুঃসময়ে যারা পরিচয় পেয়ে দলের জন্য নিবেদিত ভাবে কাজ করেছে, তারা সুসময় মিষ্টি খাবে, দুঃসময় তারা দলের জন্য কাজ করছে। এভাবেই করে বাংলাদেশ ছাত্রলীগ আবার সারা বাংলাদেশে উজ্জীবিত করবে সকল কর্মীদেরকে এবং রাজপথ দখল করবে। সেজন্য প্রত্যেকটা জেলা, উপজেলার মধ্যে এখনো যে সকল জায়গায় কমিটি হয়নি, সে সকল জায়গায় নতুন নেতৃত্বের মাধ্যমে কমিটি দিয়ে দিতে হবে। এর ফলে এই ছাত্রলীগই বাংলাদেশ আওয়ামী লীগকে দ্রুত বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনতে পারবে। আশা করছি আমি এই আলোচনা যে সকল বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেছি, যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তারা মোটামুটি ক্লিয়ারলি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো কনফিউশন থাকে, এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব।